প্রিয় এলাকাবাসী, জলঢাকাবাসী, প্রিয় প্রশাসনের ভাইরা, প্রিয় মিডিয়ার ভাইরা, পর্দার আড়ালে যারা শুনছেন মা বোনেরা, এখানেও অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছেন, হিন্দু ভাইরা উপস্থিত হয়েছেন, যারা ব্যবসায়ীরা শুনছেন দোকানে বসে, সবাইকে আজকে অন্তঃস্থল থেকে ইসলামিক পরিভাষায় অভিনন্দন এবং শান্তি জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তীব্র গরমের মধ্যে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করে কথা শুনতে এসেছেন। কাউকে আজকে টাকা দিয়ে নিয়ে আসা হয় না, কাউকে আজকে বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসা হয় না। আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি সেই 24-এর দুহাত তুলে যে আবু সাঈদ রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়ে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য গুলি খেয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই আবু সাঈদের রক্তের দেখানো পথে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সামনে গত 2024-এ বাংলাদেশের আজাদির পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের সুচিকিৎসার জন্য কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের সুশিক্ষার কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের সংস্কারের জন্য, বাংলাদেশের পুলিশ ব্যবস্থার সংস্কারের জন্য, বাংলাদেশের ব্যবসায়ী ভাইদেরকে চাঁদাবাজি থেকে মুক্তি দেওয়ার জন্য 2024-এ আপনার আমার সন্তান, কুলি মজুর, কৃষক, হিন্দু, খ্রিস্টান, মুসলমান নির্বিশেষে রাজপথে নেমে এসে প্রায় 1400 লোক জীবন দিয়েছিল এই জুলাই মাসে 2024 সালে। শুধু 1400 লোক জীবন দেয় নাই, এখানে উপস্থিত আছে অনেক জুলাই যোদ্ধা, যাদের বুকে এখনো বুলেট রয়েছে, হাতে, গলায়, পায়ে এখনো হলো বুলেটের আঘাত তারা বয়ে বেড়াচ্ছে। প্রায় লক্ষ মানুষ, কারো চোখ কেড়ে নেওয়া হয়েছিল, কারো হাত কেড়ে নেওয়া হয়েছে, কারো পা কেড়ে নেওয়া হয়েছে। কেন কেড়ে নেওয়া হয়েছিল সেই প্রশ্নটা করার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটু চিন্তা ভাবনা করুন, বাংলাদেশে গত 17 বছর যেখানে আপনার বৃদ্ধ মা বাবা রাতের বেলা যখন বুকের বেদনায় চিৎকার করে ওঠে, বাবা তুমি আমাকে একটা হসপিটালে নিয়ে যাও, অসহায় বাবার দিকে তাকিয়ে থাকেন, জলঢাকাতে ভালো একটা হসপিটাল নাই। যখন আপনার সন্তান এসে বলে বাবা আমাকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দাও, অবুঝ সন্তানকে বুঝ দিতে পারেন না, তাকে তো বলার সাহস রাখেন না জলঢাকাতে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, বিল্ডিং আছে কিন্তু ভালো টিচার নাই, ভালো শিক্ষক থাকলে 9টার ক্লাস 12টায় আসে, হসপিটালে গিয়ে হলো নার্স পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার পাওয়া গেলে নার্স পাওয়া যায় না, নার্স পাওয়া গেলে হসপিটাল থেকে ওষুধ দেওয়া হয় না, বাজেট দেখায় বড় বড়, কিন্তু হলো ডাক্তারের নাম করে যে ওষুধের টাকা আসে ওই ওষুধগুলা পার্শ্ববর্তী যে ডিসপেন্সারি আছে ওইগুলাকে বিক্রি করে দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে টাকা আসে জলঢাকার বাচ্চাদের পড়াশোনার জন্য, সেই বাচ্চার টাকাগুলা নিয়ে অশিক্ষিত, অবুদ্ধ, লম্পট, লুটবেন কিছু লোক স্কুল কলেজ কমিটির সভাপতি হয়ে সেই ছোট ছোট বাচ্চাদের টাকা মেরে বিদেশে পাড়ি জমায়। যেখানে আমরা নামাজ পড়ি, মসজিদগুলো পবিত্র জায়গা, সেই মসজিদের সভাপতি যাকে নিয়োগ করা হয় তার আমল কতটুকু শিক্ষা আছে সে বিষয়ে দেখে না দেখে উনি হলো ওইখানের বিএনপির সভাপতি, এই জন্য মসজিদ কমিটির সভাপতি তাকে হইতে হবে। লজ্জা তোমাদের জন্য। নতুন করে তারা নাটক শুরু করেছে, কার্ড বিতরণ শুরু করেছে। এখানে যারা উপস্থিত আছেন একটু হাত তুলে দেখাবেন কেউ কেউ সরকারের কোন কার্ড পেয়েছেন? তাহলে এই কার্ডগুলো কারা পাচ্ছে? এই কার্ডগুলো পাচ্ছে যারা কবরে চলে গিয়েছে, বাংলাদেশে জীবিত নাই, ওরা বর্তমানে কৃষক কার্ড পাচ্ছে। পাচ্ছে না দেখি নাই আমরা? প্রবাসী কার্ড দিচ্ছে। প্রত্যেক দিন বাংলাদেশে
শাহজালাল বিমানবন্দর যেটা রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেক দিন বাংলাদেশি নাগরিকের 13 জনের লাশের কফিন শাহজালাল বিমানবন্দরে নামে। বিদেশের যে এম্বাসি গুলা রয়েছে, বাংলাদেশি মানুষের ট্যাক্সের ডলার গুনে আমরা দেখে এসেছি, প্রবাসী ভাইরা যখন ওই এম্বাসি গুলাতে যায় তাদেরকে দূর দূর করে বিদায় করে দেয়, অথচ আমার পকেটে প্রত্যেক দিন আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে থাকি, সেই টাকা দিয়ে তারা হলো প্রত্যেক দিন বিদেশে আয়েশ লাক্সারি জীবন যাপন করে। আমাদেরকে প্রত্যেক দিন বোঝানো হচ্ছে যে বাংলাদেশে আমরা নতুন ভাবে উন্নয়নের ছোঁয়া নিয়ে এসেছি। উন্নয়নের যে ট্রেন, সেই ট্রেন খুনি সন্ত্রাসী হাসিনা চালু করে দিয়ে গিয়েছিল। খুনি হাসিনা বানাইছে রাস্তা, 100 টাকার মধ্যে 90 টাকায় চুরি করেছে, আর 10 টাকা দিয়ে রাস্তা বানিয়ে রাস্তার মধ্যে হলো বাস ঢুকিয়ে দিয়েছিল। এখন নতুন করে শেখ হাসিনার রাস্তা বানানোর কপি করে নতুন কর্মসূচি নিয়ে এসেছে, খাল খনন কর্মসূচি। নদীতে হলো পানি নাই, আরেকজন হলো খাল খনন করতেছে। নদীতে পানি না থাকলে খালে কই থেকে পানি আসবে, তাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। খাল খননের নামে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ বালু খাচ্ছে, মাটি খাচ্ছে। খাল খনন তো দূরের কথা, খালগুলো খেয়ে ফেলতেছে তারা। এখন এই খাল খনন কর্মসূচি তো জিয়াউর রহমান চালু করেছিলেন। বাপের যে পিআর ক্যাম্পেইন, সেটা তাদের সন্তান চালু করেছে। আপনার বাপ হলো একটা ঘর বানিয়ে দিয়েছে আপনাকে, আপনি নতুন করে বিয়ে করেছেন, সেই ঘর হলো গসা মাজা করতেছেন। এলাকাবাসী জিজ্ঞেস করে যে বাপ তো তোমাকে ঘর দিয়ে গিয়েছে, তুমি কি উন্নয়ন করতেছ? বললো যে ঘরগুলো বানিয়ে দিয়ে গিয়েছে, এগুলো আমি প্রত্যেকদিন ঝাড়ু দেই। তো জিয়াউর রহমান হলো খাল খনন করে দিয়ে গিয়েছিল, উন্নয়ন করে দিয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম তারেক রহমান থেকে নতুন কোনো কিছু পাবো, বাপের পরম্পরা পেয়েছি, কিন্তু আমরা কোনো নতুন কিছু পাইনি। কৃষি কার্ড বিতরণ, প্রবাসী কার্ড বিতরণ, এই কার্ডগুলো কিন্তু বাংলাদেশে অলরেডি আছে। আপনাদের এখানে দেখবেন সামাজিক নিরাপত্তার আওতাধীন এতিমখানায় দান করা হয় সরকার থেকে, বৃদ্ধ মহিলাদেরকে দান করা হয়। সরকার এই কার্ডগুলোকে একসাথ করেছে, একসাথ করে ওই বৃদ্ধ মহিলা রিজিক চিন্তাই করে, এতিমখানার চিন্তাই করে সন্ত্রাসী চাঁদাবাজ ছাত্রদল যুবদল বিএনপির মুখে ওই কার্ডগুলো তুলে দিয়েছে। আমরা মনে করেছিলাম আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে 5 তারিখের পরে বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একটা সিএনজি স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড কোথাও বিএনপি মুখ দেয় না, এমন জায়গা বাংলাদেশে রাখে না। আমরা মনে করেছিলাম গত 17 বছর ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে নাই। শেখ হাসিনাকে ব্যবসায়ী ভাই জীবন দিয়ে বিদায় করেছে, সন্তানের মুখে তাকিয়েছিল যে বাবা 17 বছর আমি ধৈর্য ধারণ করেছি, এখন শেখ হাসিনাকে বিদায় করেছি, নতুন সরকার গঠন হয়েছে, ভালো করে ব্যবসা করব, তোমাকে ভালো ভার্সিটিতে পাঠাবো। বউকে বলেছে এতদিন তোমাকে স্বর্ণ কিনে দিতে পারি নাই, সময় এসেছে এখন কিনে দিব। যখনই পরম্পরায় শাসন যন্ত্র চেঞ্জ হলো, পরিবর্তন হলো, রাতের মধ্যেই বিএনপির সন্ত্রাসীরা ব্যবসায়ীদের কাছে গিয়ে উপস্থিত হলো। ব্যবসায়ী ভাই বলল, কিসের জন্য জীবন দিলাম, কিসের জন্য আবু সাইদ জীবন দিল, কিসের জন্য শহীদ মুগ্ধ জীবন দিল, কিসের জন্য শহীদ ওয়াসিম জীবন দিল। আমরা তাদের কাছে প্রশ্ন করতে গেলাম যে বাংলাদেশের 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, আপনি কেন সংস্কারের বাস্তবায়ন বাংলাদেশে করবেন না? ওনারা উত্তর দিল, নির্বাচনের আগে আমরা একটা চুক্তি করেছি, সেই চুক্তিটা হলো ভারতের সাথে করেছি, সেই চুক্তিটা হলো ভারতীয় বাহিনী আওয়ামী লীগের সাথে করেছি। এই চুক্তি অনুযায়ী আমরা মুজিবের যে সংবিধান বানিয়ে গিয়েছে বাংলাদেশে, এই সংবিধান বাংলাদেশে রাখতে হবে। বাংলাদেশে হলো যারা আওয়ামী লীগের খুন করেছে তাদেরকে থানা থেকে ছেড়ে দিতে হবে। আমরা ভারতের
সাথে চুক্তি করেছি, শেখ হাসিনার ভারতের সাথে যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এই চুক্তি করেই আমরা ইলেকশনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছি। এখন আমরা ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। ভারত যদি 30 লক্ষ লোক বাংলাদেশে পাঠিয়েও দেয়, আমরা হলো মুখে রুমাল চেপে ধরে চুপ করে সংসদে বসে থাকবো। কে বলছে আপনাকে নতুন তুলা সাজার জন্য? যেখানে ভারত 30 লক্ষ লোক ভারতীয় লোক বাংলাদেশে পাঠাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে চলছে, সেখানে শ্রীলঙ্কার পুত্র সালাউদ্দিন বলছে সীমান্তে যে হত্যা হচ্ছে এটা কোনো হত্যাকাণ্ড নয়। আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটা পরিবর্তন, আমরা চেয়েছিলাম আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, আমরা চেয়েছিলাম জনগণের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন। কিন্তু আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি কতগুলো উন্নত জানোয়ার ছাত্র দল, যুবদল, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের রাজত্ব বাংলাদেশে। আমরা বলেছি রাশেদ খান, ইনু মেনন বাংলাদেশ থেকে যে ব্যাজ্যুতির সাথে বিদায় হয়েছে, এই ব্যাজ্যুতির মতো নতুন করে বাংলাদেশে কোনো আর ইনু মেনন তৈরি হবে না। রাত ঘুরতেই দেখি পত্রিকার স্টলে আসে 90 ইনু মেনন সৃষ্টি হয়েছে। একজনের নাম রাশেদ খান, এমন চাটা চাটে দাজ্জালের মতন চাটে। আরেকজন তৈরি হয়েছে নুরুল হক নূর, আরেকজনের নাম হলো জুনায়েদ সাকিব। এই 90 যারা ইনু মেনন আছে, যারা জনতার উপর নতুন করে গাদ্দারি করেছে, বুঝতে পেরেছে জনতার ভোট দিয়ে পার্লামেন্টে যাওয়া যাবে না। একটু প্রধানমন্ত্রীর পা যদি প্রতিদিন একটু চষা যায়, তাইলে হলো সচিব হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, বড় বড় পদ পাওয়া যাবে। আমরা কসম করে বলছি বাংলাদেশের কোন টাকা পদ দিয়ে যারা আমরা সংস্কারের পক্ষে আমাদেরকে কেউ কিনতে পারবে না। জনগণের মধ্যে আমরা থাকবো। আমরা তাদেরকে বলেছি 5 তারিখের আগে প্রিয় বিএনপির ভাইরা, এনসিপি, জামাত, বিএনপি 5 তারিখে কোনো দল ছিল না। সেই দিন রাজপথে একটাই দল ছিল, সেই দিন দলের নাম ছিল বাংলাদেশ। যেই দল বাংলাদেশের সংস্কারের জন্য ছিল, যেই দল বাংলাদেশের আজাদির জন্য ছিল, সেই দলের সিপাহসালার ছিল শহীদ ওসমান হাদি। আমরা আজাদির লড়াই চালিয়ে যাব শহীদ ওসমান হাদির অনুসারী হয়ে। 5 মাস হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী এসে বলেছিল যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করা হবে, ওনার কবর জিয়ারত করলো। কি যে প্রতারণার শিকার আমরা হয়েছি। চুপ চুপ করে থাকে, ভদ্র বেশি থাকে বিশ্বাস করেছি। অন্তরে যে এত বিষ, এতদিন আমরা টের পাইনি। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টা পাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা কেনার দায়িত্ব দেব। 100 মার্ক অর্জন করেছে। এখন প্রত্যেকদিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। আর একটা আছে ব্যবসা করে, ব্যবসা করা খারাপ না। সেগুলো একজন তাকে নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছে, আর একজন বলে আব্বাস। ভাব নাই, সিরিয়াস যদি বলা শুরু করি শেষ করা যাবে না। তবে নতুন করে আমরা এই টিকার সংস্কার হলে চাঁদাবাজি করা যাবে না, সংস্কার হলে বাংলাদেশে দর্শন করা যাবে না, সংস্কার হলে ভারতের সাথে লুতুপুতু খেলা যাবে না, সংস্কার হলে আওয়ামী লীগের সাথে আঘাত করা যাবে না। এই জন্য সংস্কার দেখলে যেইভাবে দেখলে দৌড়াইতে এভাবে দৌড়ানো শুরু করে। আমরা বলবো তোমাদের জন্য আমরা সংস্কারের টিকা নিয়ে এসেছি। অনেকেই নেগোশিয়েট করে সংস্কার বিরোধী যে মঞ্চ হয়েছে
এই মঞ্চে যোগ দেওয়া শুরু করেছে। আমরা বলি, প্রিয় তারেক রহমান, পথ নিয়ে নামেন, ভারতীয় টাকা নিয়ে নামেন, গুলি নিয়ে নামেন, অস্ত্র নিয়ে নামেন। আপনার সংস্কার বিরোধী ক্যাম্পে যতদিন আমরা শহীদ উসমান উত্তরসূরিরা আছি, শহীদ আবু সাঈদ উত্তরসূরিরা আছে, শহীদ মুগ্ধর উত্তরসূরিরা আছে, শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা আছে, আমরা কোন আপনার প্রতারণার ফাঁদে পা দিব না, দিব না, দেব না। আমরা মানুষ, তোমাদের মতো মানুষ নয় যে কিছু 1 লাখ টাকার বিনিময়ে একটা খুনিকে হলো রাতের আধারে বের করে দেয়। ওসি সাহেবকে বলে, ওসি সাহেব আপনি 1 লাখ টাকা নেন, আমি 4 লাখ টাকা নেই। আওয়ামী লীগের একটা সন্ত্রাসী পাইছি, খুন করেছে বাচ্চাদেরকে, একটু থ্রেট দিয়েছি, আমাকে 5 লাখ টাকা দিয়েছে, চলেন আমরা দুইজনে মিলে দফা দফা করে তাকে ছেড়ে দেই। এগুলা চলে না? মানুষের সামনে এগুলা চলে। এদেরকে আমরা মানুষ বলতে পারি না। কোন মানুষের বাচ্চা হলে শহীদ উসমান আলীর রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সাথে এই ধরনের গাদ্দারি করে। এই যে এখানে আমাদের মা বোনেরা বসে আছে, এই যে মা বোনেরা 10 মাস 10 দিন যখন বাচ্চা জন্ম দেয়, বাংলাদেশের কোন পুষ্টি ব্যবস্থা ঠিক নাই, ওনাদের খাবার দাবারের ব্যবস্থা ঠিক নাই, চিকিৎসা ব্যবস্থার ঠিক নাই, শিক্ষা ব্যবস্থার ঠিক নাই। নির্বাচন আসলে এই মা বোনদের কাছে তারা নতুন করে একটা টুপি পরে উপস্থিত হয়। আমি হলাম বিএনপির একজন আলেম, আমি খুব ভালো লোক, তবে আমার একটু সমস্যা আছে। রাতের বেলায় একটু নাটকের চোরাচালান করি, দিনের বেলায় ভদ্রবেশ ধরে থাকি। আমাকে আপা ভোটটা দিয়ে আমি আপনাদেরকে বলে দেই, এবার হলো স্থানীয় যে নির্বাচন আসছে, আপনাদের ঘরে সবার কাছে ঘর ঝাড়ু দেন, ঝাড়ু প্রস্তুত রাখবেন। যেই ঘরে ঢুকবে ওই ঘরে হলো ঝাড়ু দিয়ে একটা দৌড়ানি দিবেন। যে প্রতারণা করেছ, বলেছ বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করবা, বলেছ আবু সাঈদের বিচার করবা, ইলেকশনের পরে গ্রেফতারি করেছ, গ্রেফতারকারীর জন্য ঝাড়ু ছাড়া তোমাদের জন্য আমাদের কোনো কিছু নাই। আমরা এখনো বলি সময় আছে, যদি জনগণের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এই ধরনের উচ্ছৃঙ্খল ছিল শেখ হাসিনা, এই ধরনের উচ্ছৃঙ্খল ছিল আওয়ামী লীগ, বাচ্চা ছেলেদেরকে খুন করেছে, কোন অনুশোচনা নাই তাদেরকে, তাদেরই পথ করে ব্যবসায়ীকে নিঃস্ব করে দিয়েছে, স্কুলগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদ কমিটি দখল করেছে, কোন অনুশোচনা নাই তাদের মাঝে। যে জনগণকে একটু গিয়ে বলবে যে আগের যে খাসলত আছে, খাসলতের কারণে অনেক ভুল করে ফেলেছি, আমাকে ভাই মাফ করে দেন, এগুলো করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সামনে এসে টিভিতে বলবে, আমি যে শহীদ জিয়া রক্ত এটা আমি ভুলে গিয়েছিলাম, ভারতের সাথে হাত মিলিয়েছি, সংস্কার ভুলে গিয়েছিলাম, আমার এখন বোধোদয় হয়েছে, আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে ক্ষমা চাই, আমি সংস্কার বাস্তবায়ন করব, বাংলাদেশের আজাদির জন্য লড়ব। তাহলে আমরা একটু ভেবে দেখতাম। কিন্তু অপরাধের মাত্রা দিনের পর দিন বাড়তেছে, দিনের পর দিন এমন ভাবে বাড়তেছে, ফেরাউনের মতন বাড়তেছে। একটা পর্যায়ে ফেরাউন আর কখনো ক্ষমা প্রার্থনার জন্য নিয়োগ করে না। যখনই কে বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে ওঠে, ফেরাউন হয়ে ওঠে, নমরুদ হয়ে ওঠে, তখনই তার মতো আবু সাঈদরা ঈসার মতন রাস্তায় ফেরাউনদেরকে বিদায় করে। এটাই হলো বাংলাদেশ। এই জন্য আমরা আপনাদেরকে বলবো, আমরা তারা বাংলাদেশের ভালো মানুষ তাদেরকে চিনে গিয়েছি। এই 2 নম্বর যে বাটপার যে লোকগুলা, এগুলার দেখি বিএনপি আসলো অবস্থা ভালো থাকে, আওয়ামী লীগ আসলো ভালো, জামাত আসলো দেখবেন ক্ষমতা, এনসিপি আসলো দেখবেন ক্ষমতায়, এই 2 নম্বর লোকদের ভালো অবস্থা থাকে। এদের কোনো পরিবর্তন হয় না, বুঝি না। এদেরকে হলো সব দল একসাথে ঐক্যবদ্ধভাবে মিলে এমন ধোলাই বাংলাদেশে দিতে হবে যাতে বাংলাদেশের 2 নম্বর জগৎ শ্রেণীরা কখনো আবির্ভাব না ঘটে। একজন আমাকে বলেছে যে কিছু তো মীর জাফরের বংশধর থাকবেই, কিছু তো হলো ব্রিটিশদের বংশধর থাকবেই। এই বংশধরকে যদি আমরা বিদায় না করতে পারি, তাহলে এখানে যারা তরুণ প্রজন্ম হতাশার মুখ নিয়ে দাঁড়িয়ে আছে,
রাতে বাবা ফোন দেয়, তুমি কোথায়? বলে বাবা আমি ঘরে আসতে পারছি না, আমার পকেটে টাকা নাই, একটা চাকরি নাই, লজ্জায় তোমার সামনে আমি মুখ দেখাইতে পারছি না। এই তরুণ সমাজে কর্মসংস্থানের ব্যবস্থা তাহলে কারা করবে? আমি উত্তরবঙ্গে ঘুরে দেখেছি, বিশাল সম্ভাবনার জগৎ উত্তরবঙ্গে। কোনো ফ্যাক্টরি নাই, কোনো ভালো স্কুল নাই, কোনো ভালো মেডিকেল নাই। তাহলে এরশাদ সাহেব গত 17 বছর উত্তরবঙ্গে কি করেছে? এখন তো নতুন করে একজন হয়েছে উত্তরবঙ্গের প্রধানমন্ত্রী, কিন্তু ভুলে গিয়েছে আপনাদের এই আসন ক্যান্সেল করে সে ঢাকায় পথ পাড়ি জমিয়েছে। যা আমি যে ভারতের সাথে হাত মিলিয়েছি, কখন যে আমরা বগুড়াবাসী এসে চাপ করে ধরে যে আমরা বগুড়াবাসী বিএনপি হয়েছি। জিয়াউর রহমানকে দেখে তুমি জিয়াউর রহমানের পথ ভুলে কেন ভারতের কাছে গিয়েছ? এই জন্য হলো ঢাকা শহরে আসনে পালিয়েছে। পালায় নাই? আমরা এখনো বলবো সময় আছে বাংলাদেশের সামনে, চলে আসুন, হেদায়েতের পথে আসুন। আমরা আপনাদের অকল্যাণ চাই না। আওয়ামী লীগ যে ভুল করেছে ওই ভুল আপনারা করবেন না, আপনাদের কাছে দোহাই লাগে। আমরাও তো আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি। এত ভুল করে কোনটা ছেড়ে যে কোনটা বলবো কোনটাই খুঁজে পাই না। ঢাকায় একটা বিখ্যাত প্রতিষ্ঠান আছে বিকারুন্নেসা, আপনারা নাম শুনেছেন? সেটাতে হলো এটার ম্যানেজিং কমিটির সভাপতি হলো আফরোজা আব্বাস হতে চায়। আর একটা হলো আইডিয়াল কলেজ আছে ঢাকাতে, এটার সভাপতি হতে চায় বাসাবো থানার সভাপতি, অশিক্ষিত। এটা শুধু ঢাকায় নয়, পুরো বাংলাদেশে সকল স্কুল কমিটিকে এভাবে দখল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদেরকে বলবো, হাজী শরীয়তুল্লাহ নাম শুনেছেন? হাজী শরীয়তুল্লাহ একটা বাহিনী ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সেই বাহিনীর নাম ছিল লাঠিয়াল বাহিনী। যখন এই ব্রিটিশরা জমিদাররা কৃষকদের উপর অত্যাচার করতে আসতো, কৃষকরা সবাই লাঠি নিয়ে প্রস্তুত হয়ে ওই নীলকর জমিদারদেরকে তারা বিদায় করত। আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আমি ঝড়ঢাকাবাসীকে বলবো, যখনই এই ধরনের মানুষ প্রস্তুত হয়ে আসবে আপনাদের উপর অত্যাচার করার জন্য, সবাই লাঠিয়াল বাহিনী হয়ে তাদেরকে ভবিষ্যতে আপনাদেরকে প্রতিহত করতে হবে। তখন এই আজাদীর ঝড়ঢাকা বাংলাদেশে ফুটে উঠবে, যেই ঝড়ঢাকাতে পুরো বাংলাদেশ অনুসরণ করবে। প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে, গাদ্দারকে দেখে নেওয়ার সময় এসে গেছে। এই জন্য আগামী লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ঝড়ঢাকাবাসীর পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, বাংলাদেশের আজাদীর পক্ষ থেকে আমরা আবু সাঈদ লিওন ভাইকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। যদি আবু সাঈদ ভাই কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে আমাদের কাছে আপনারা অভিযোগ জানাবেন, আমরা সাথে সাথে ওনার মনোনয়ন পত্র তুলে নেব। আর যদি এখানে ওনার থেকে কেউ ভালো মানুষ প্রার্থিতা করতে চান, আমাদের কাছে আসবেন যে আমি গুণে যোগ্যতায় আবু সাঈদ লিওন থেকে ভালো, তাহলে আবু সাঈদ লিওন আপনি আসার সাথে সাথে আমরা প্রার্থিতা প্রত্যাহার করে নেব। আর যদি আবু সাঈদ লিওন ইলেকশন পর্যন্ত কোন অপরাধ কাজের সাথে জড়িত থাকে, তাহলে আমরা ওনার প্রার্থিতা প্রত্যাহার করে নেব। ইলেকশনের পরে জয় হওয়ার পরে যদি ওনাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে আমি নাসিরউদ্দিন আজকে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আপনাদের কাজ, অসমাপ্ত কাজ আমি এসে শেষ করে দিব। এই হলো এনসিপির প্রতিশ্রুতি। এই এনসিপির প্রতিশ্রুতিটা খারাপ নাকি ভালো? যদি ভালো হয়, তাহলে আগামী স্থানীয় নির্বাচনে আমাদেরকে আপনাদেরকে ভোট দিতে হবে। স্থানীয় নির্বাচনে আজাদীর পক্ষে, শহীদ উসমান হাদির পক্ষে, শহীদ মুগ্ধের পক্ষে, ঝড়ঢাকার উন্নয়নে কারা কারা এনসিপির সাথে থাকবেন, সবাই একটু হাত তুলে দেখা। আগামীর বাংলাদেশ, এনসিপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, শহীদ উসমান হাদির বাংলাদেশ। ভালো থাকবেন, আবার আসবো গুন্ডাদেরকে সাইজ করার জন্য। কাউকে গুনার টাইম নাই, আমরা শুধু এক আল্লাহকে বিশ্বাস করি। বাংলাদেশে কোনো গুন্ডা পান্ডাকে আমরা ভয় পাই না। এটা প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, সংস্কার আপনাকে বাস্তবায়ন করতে হবে। সংস্কার বাস্তবায়ন না করতে পারলে দেখবেন জনগণ ভারতের মতো পঙ্গপালের ন্যায় আবার সংসদ ভবনের দিকে যাচ্ছে। সেই দিন মুদির মতন পালাইতে হইবে। এই ধরনের প্রতিশ্রুতি, এই ধরনের বাস্তবায়ন, এই ধরনের জায়গা থেকে যদি আপনি সরে যান, তাহলে আমরাও চাই না মুদির মতন আপনি পার্লামেন্টের পিছন দিয়ে পালিয়ে যান। এই জন্য সময় থাকতে সংস্কার করেন, বাংলাদেশের পক্ষে আসে। শহীদ জিয়াউর রহমানের রক্তের পরিচয় দিন, বেগম খালেদা জিয়ার রক্তের পরিচয় দিন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।